সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক হালিমা বেগম। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। আপা, আমাদের এটেন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার পক্ষ থেকেও এটেন নিউজকে এবং তার কলাকুশলী সবাই সহ আপনাকে কৃতজ্ঞতার সাথে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই ২১শে বইমেলা নিয়ে একজন লেখক হিসাবে, একজন কবি হিসাবে আপনার প্রতিক্রিয়া কী, এবং ২১শে বইমেলায় আপনি কি কি নতুনত্ব দেখতে চান? ২১শে বইমেলা এটা আমাদের বাংলাদেশ এবং বাঙালিদের কবি, সাহিত্যিক, পাঠক, সুধীজন সবার জন্য একটা মানে আনন্দের মিলন মেলা বলা যায়। এখানে আমরা সবাই যেতে, বই কিনতে, লেখকের সাথে পাঠকের পরিচয়, পাঠকের সাথে লেখকের পরিচয় এবং আলোচনা, সমালোচনা, আনন্দ উপভোগ করা হয়। এবং ব্যবসায়িক দিক দেয়া প্রকাশকরা স্টল নিয়ে ওনারা সেই সহযোগিতাটা করেন পাঠক এবং লেখকদের সেতুবন্ধনের ক্ষেত্রে। কাজে বাংলা একাডেমির ২১শে বইমেলা এটা সারা বছরের জন্যই পাঠক এবং লেখক কবিদের জন্য একটা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হিসাবেই থাকে। সেজন্য লেখকরাও বই ওই সময় ছাপানোর জন্য বেশি আগ্রহী থাকে এবং প্রকাশকরাও সেই কাজটাই করেন। ওই সময়ের জন্য টার্গেট রাখেন যে বই প্রকাশ করবে। তবে এতে হয়ে যায় কি, তাড়াহুড়ো করতে গিয়ে বা একসাথে অনেকগুলি বই যখন কাজ ধরে প্রকাশকরা, মানের দিক দিয়ে হয়তো একটু নিম্নমানের হতে পারে। এই জন্য বই যদি লেখক এবং প্রকাশক তারা সবাই সারা বছরের মধ্যে মানে ওই ২১শে ফেব্রুয়ারি টার্গেট না রেখে সারা বছরই প্রকাশ করার ইয়াতে থাকে, তাহলে হয়তো বইয়ের মান আমার মতে একটু ভালো কথা বলছেন যে উন্নত হবে। আমরা লক্ষ্য করি যে লেখক, কবি, সাহিত্যিকরা ২১শে বইমেলা এলেই বই বের করার জন্য হুমড়ি খেয়ে পড়েন। আমাদের উচিত শুধু ২১শে বইমেলা কেন, সারা বছরেই প্রতিনিয়ত বই বের করা উচিত। আপনি ঠিকই বলেছেন, বইয়ের মানটা ভালো থাকে এবং সময়টা থাকে পর্যাপ্ত লেখকের হাতেও এবং প্রকাশকের হাতেও। কাজে বইটা যত্নের সাথে প্রকাশিত হয়। বর্তমান সময়ে কবি সাহিত্যিকরা সাহিত্য প্রসারে কতটুকু দায়িত্ব পালন করছেন বলে আপনি মনে করেন? সেটা আমার মনে হয় যে শুধু লেখক, কবি, সাহিত্যিকদের দায়িত্ব না, এটা সমাজের এবং পাঠক শ্রেণীর বেশি দায়িত্ব। কারণ একটা লেখককে নির্ণয় করা হয় পাঠকের মতামতের উপর ভিত্তি করে। তারা যখন লেখকের লেখাটা পড়ে তখনই সেখান থেকে পাঠকরা তৈরি করে যে সে এমুকে ভালো লেখক, এমুকে খারাপ লিখছে, বা যেটা নির্ধারণটা হয় পাঠক সমাজের কাছ থেকে লেখকের মূল্যায়ন। আমি মনে করি, অন্যান্যরা কি মনে করে সেটা আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় এমন যে এই জন্য লেখকের একা যে সাহিত্যকে প্রভাবিত করা বা বিস্তার করা, এটা দায়িত্বটা একা না। লেখক লিখবে, সমাজ সেটা গ্রহণ করবে, পাঠকরা সেটা পাঠ করবে, তাই লেখা। কিন্তু বর্তমান যুগতে যে প্রযুক্তির যে একটা যুগ, এতে কিন্তু আমাদের যে জেনারেশনটা এটা কিন্তু ওই দিকে বেশি আসক্ত, বই পাঠের দিকে না, অনেকটা বিমুখ। কারণ সময় ওইটাতেই বেশি সময় ব্যয় করে, যার কারণে হয়তো সাহিত্য বিস্তারটা আমার মনে হয় এখন অতটা হচ্ছে বা প্রভাবিত হবে এটা আমার মনে হয় না আর কি। এই যে বললেন বর্তমান প্রজন্ম, তাহলে আপনার প্রতি প্রশ্ন থাকছে যে বর্তমান প্রজন্মের লেখক
কারা হতে পারবেন, কারা হতে পারবেন না, লেখক হওয়ার মূল বাধা কী এবং লেখক হওয়ার মূল সহায়ক কী বলে আপনি মনে করেন? মানে যে লেখালেখি করবে তার প্রচুর পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। সচেতন মানুষরাই আমার মনে হয় যে লেখালেখির জন্য উপযুক্ত, এবং সেটা আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা প্রদত্তই মানুষকে যা দেওয়ার দেয়, মানুষ হয়তো চেষ্টা করে সফলতার জন্য। গড গিফটেড যেটা হ্যাঁ, গড গিফটেড। এটা এই ক্ষমতাটা কেউ ইচ্ছা করে বোধ আয়ত্ত করতে পারে না, কিন্তু আল্লাহ দিলে সেটাকে মানুষ যত্ন করে সহযোগিতা করে সেটাকে বিস্তার করতে পারে। আপনি একজন নারী লেখক এবং একজন নারী হিসাবে বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কি? নারী শব্দটি উচ্চারণ হয় সমাজে প্রচলিত একটা তাচ্ছিল্য শব্দ হিসাবে আমার মনে হয়। সর্ব জায়গায় জন্মের পর থেকে মেয়েরা শুনে আসে, এটা তুমি করবা না, এই জায়গায় তুমি যাবা না, এইভাবে বলবা না, এইভাবে চলবা না। এই যে একটা নির্দিষ্ট বাউন্ডের ভিতরে নারীকে আটকে রাখতে চেষ্টা করা হয়, পরিবার থেকে শুরু করে সমাজ, দেশ, সর্বস্তরে। সেখানে যারা বেরিয়ে আসে খুবই যুদ্ধ সংগ্রাম করে এবং অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু বেরিয়ে আসে, কারণ একটা ব্যারিকেড ভাঙা কিন্তু সহজ নয়। রাস্তাটা যদি মসৃণ হয় তাহলে চলতে আরাম পাওয়া যায় এবং দ্রুত যাওয়া যায়, মন মানসিকতা ভালো থাকে। কিন্তু যখন ব্যারিকেড ডিঙাইতে হয় বারবার, তখন ক্ষত বিক্ষত আহত সবসময় হতে থাকে। যদি নারীরা এইসব ব্যারিকেড ডিঙ্গিয়েই যারা এগিয়ে যায় তারাই সার্থক। এবং একটা কথা বলতে হয়, খনার বচন এখনো কিন্তু মুখে মুখে গ্রামে হোক শহরে হোক অনেকেই কিন্তু বলে, এই খনা তো একজন নারী। তার এই জ্ঞান দেখে এবং তার কথাবার্তা দেখে তার শ্বশুর বিক্ষিপ্ত হয়ে লোহা গরম করে জিহ্বা পুড়ে ফেলছিল যে সে যেন আর কথা না বলতে পারে, অথচ তার স্বামী কিন্তু সামনেই ছিল, স্বামী প্রতিবাদ করেনি। তো নারীদের জীবন সংগ্রাম এমনই করুণ এবং কষ্টের। একটি কথা আপনি ভালো বলেছেন যে নারী শুধু নারী নয়, নারী একজন আপাদমস্তক মানুষ। আপা, পাঠ্যাভ্যাস গড়ে তুলতে হলে রাষ্ট্রের এবং আমাদের কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? রাষ্ট্র একা তো কিছু করতে পারে না। রাষ্ট্রের মূল ভিত্তি হলো যে আমরা যারা নাগরিক, দেশের নাগরিকরা সচেতন হতে হবে এবং এই আসক্তির থেকে ফিরে আনার জন্য ঘরে ঘরে মানে বাবা মারা সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রেখে সেইখান থেকে করতে হবে। যেমন প্রযুক্তি ব্যবহারের দিক দিয়া সন্তানকে যেন বাবা মারা একটু সতর্কভাবে, যে আমি অন্তত ইন্টারমিডিয়েট পাশের আগে কোনো ছেলেমেয়েরাতে বাবা মা যদি মোবাইল না দেয়, আমার মনে হয় না দিয়ে হয়তো পারা যায় না, অনেক সময় উৎপাত করে ছেলেমেয়েরাও, কারণ দেখবে পাশে করতেছে একজন বন্ধু, একজন ব্যবহার করতেছে, সে না পাইলে সংসারে উৎপাত করবে। কিন্তু বাবা মা সেটা বিভিন্ন যুক্তি বুদ্ধি যেমনি হোক দিয়ে সে বাচ্চাকে নিয়ন্ত্রণে রেখে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত নিতে পারে, তারপরে কিন্তু বয়সের একটা আসে প্রত্যেকটা মানুষের মধ্যে, জ্ঞানটা একটু বাড়ি হয়, তখন হয়তো সেও বুঝে যে বাবা মা এই কাজটা করছে মন্দের জন্য না, আমার ভালোর জন্য, ভবিষ্যৎ ভালোর জন্য। আর নয়তো আমাদের আসলে প্রজন্ম তো যেভাবে আসক্তি হচ্ছে, আমি অনেক মানে ভয় পাই আর কি, অনেক সময় বলিও। আমার নাতি যারা আছে, এখন তার আমার ছেলে মেয়ে নেই, বড় ছেলে মেয়ের ঘরে নাতি আছে, তাদেরকে বলি, পরামর্শ দিই যে বই পড়ো, বই পড়লে অনেক কিছু জানতে পারবা, অনেক জ্ঞান বাড়বে। বই জ্ঞানের উৎস, বই ভালো একটা বন্ধু। বই কিন্তু কখনো কারোর সাথে শত্রুতা করে না। বই যে পড়ে সে মনে আনন্দ পায় এবং সমাজ পায় আলো, দেশ পায় সমৃদ্ধি। কাজেই বইয়ের প্রতি আমাদের প্রজন্মকে ঝুঁকানোর জন্য আমি মনে করি
ঘর থেকে শুরু করা উচিত আন্দোলন। ভালো বলেছেন আপনারা। সমাজ দেশ একটা বিষয় ভালো বলেছেন আপনি, সেটা হলো মোবাইল আসক্তির কারণে বর্তমানে বই পড়া এবং খেলাধুলা কিন্তু অনেক কমে গিয়েছে। অবশ্যই। এই কমে যাওয়ার পিছনে মোবাইলকে আমরা আসক্ত করি সাধারণত। এরপরে বলবো এই পথ থেকে বের হয়ে বই পড়ায় আমরা কিভাবে আসক্ত হতে পারি। সেটা আরেকটা উদ্যোগ নেওয়া যায়, সেটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় লাইব্রেরি গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক সংগঠনের মাধ্যমে যে ছেলে মেয়েদেরকে বই পড়ার জন্য উৎসাহিত করা, এবং তাদেরকে আমরা একটা জন্মদিনে গেলাম বা একটা মানুষের মুসলমানি অনুষ্ঠান হয়, বিয়ে অনুষ্ঠান বই হয়, গিফট করা, বই গিফট এটা প্রায় হ্যাঁ। বন্ধ হয়ে গেছে, কেউ হ্যাঁ, বই গিফট এইগুলি করতেছে না। করলে মানুষ হয়তো আস্তে আস্তে উৎসাহিত হবে, এইদিকে আগ্রহ আসবে। তখনই মানে উদ্যোগটা নিতে হবে সমাজের কিছু মানুষের, নয়তো শুধু বললে আমরা মুখে বললাম, পত্রিকায় নিউজ করলাম, মিডিয়া ইলেকট্রিক মিডিয়াতে নিউজ করলাম, তাতে কিন্তু পাঠক বাড়বে না। প্রেম একটি মৌলিক শব্দ, প্রেম নিয়ে আপনার ব্যাখ্যা কিরকম, কি বলবেন আপনি এ বিষয়ে? প্রেম মূলত একটা আকর্ষণ, এবং এই আকর্ষণটা অনেকে বলে যে জলের তৃষ্ণার চেয়ে নাকি ভয়ঙ্কর প্রেমের তৃষ্ণা। কাজে প্রেম করে প্রেমিক প্রেমিকারা, আবার ছেলে মেয়ে প্রতি বাবা মার প্রেম, সেটাও প্রেম। তারপরে নাতি নাতকের প্রতি, দাদা নানি চাচা বাচ্চার প্রতি, ভাই বোনের প্রতি, সবই প্রেম। আকর্ষণ ছাড়া মানুষের হয় না, সম্পর্কটা টিকে থাকে না, আর সেই আকর্ষণটার নাম হইল প্রেম। আপনি বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম এবং কবি ও কথা সাহিত্যিক, আপনি কি মনে করেন এই চাকরি এবং লেখালেখি একজন লেখকের জীবনে বিষয়টি সাংঘর্ষিক? না, এটা আমি মনে করি না। সাংঘর্ষিক হবে কেন? মানুষের আগ্রহ এবং ইচ্ছা থাকলে, আর সে কাজটা যদি শৃঙ্খলিত নিয়ম মেনে করতে থাকে, তাহলে এটা সাংগঠনিক হয় না। এটা মূলত মানুষের আরও আমার মনে হয় যে সহযোগিতা হয়। কারণ হলো একটা প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে যেমন প্রতিকূলতা আছে, মানুষের সাথে সম্পর্কের টান ফুরন আছে বিভিন্ন অনেক কিছু থাকে, যেটা আমার বিবেককে হয়তো নাড়া দিল, সেটা নিয়েই তো কলম ধরা, তাহলে সেইটাও একটা উৎস আমি মনে করি। কাজে আমি কখনো ওই রকম মনে করি না। এবার আপনার কাছ থেকে একটি কবিতা শুনব। থ্যাংক ইউ। অজানা যেমনই সুন্দর স্বপ্ন জাগে, কল্পনার সাগরে হাবুডুবু খায়, সেমন কেন কষ্টের বোঝা বয়ে বেড়ায়, যে চোখ এত সুন্দর তৃষ্ণায় পৃথিবীর বুকে ঘুরে বেড়ায়, সে চোখ কেন গো অশ্রু লুকায়, যেমন চলে মনের খেয়ালে মন কেন জানে না কোন ঠিকানা, যে সাগরের বুকে লুকিয়েছে সীমাহীন রত্ন ভাণ্ডার, সে সাগর কেন আশ্রে পড়ে, যে ঝিনুকের বুকে লুকিয়েছে নারীর সৌন্দর্যের হাজারো উপকরণ, সে ঝিনুক কেন লুকিয়ে থাকে সাগরের বুকে, এমনি হয়তো আমরা নিজের সম্পর্কে নিজেই অনেক অজানা। ধন্যবাদ। লেখক জীবনের নানা অভিজ্ঞতা আছে আমি জানি, এরপরে এই কবিতাটা শুনে তাই মনে হলো। এরপর আপনার লেখক জীবনের নানা অভিজ্ঞতার কথা একটু শুনবো। আমার লেখালেখি শুরু করি আমি প্রথমে 80-র দশকে আমার বাংলার বাণী, দৈনিক বাংলার বাণী খুব বিখ্যাত পত্রিকা ছিল তখন, ছাপা হয়। তো আমার কেন জানি লেখা ছাপা হইলই এটার আলোচনা সমালোচনা প্রতিক্রিয়া অনেক আসতো পত্রিকার মাধ্যমে। যেমন মনে করেন বাংলার বাণীতে লিখছি, কিন্তু এটার দেখা যায় সমালোচনা ইত্তেফাকে হয়েছে, অথবা মানব জমিনে হয়েছে, সংবাদে হয়েছে, এমন।
খুব ইয়া হইতো। এবং আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, সেইখানেও আমার বন্ধু বান্ধবরা অনেক সময় আমার কর্মকর্তারাও ডাইকে আমারে নিয়া, এটা এমন লেখছেন কেন, এটা কি এমন হয় সমাজে, আপনার ধারণা, মানে তাদের ইয়াটা একটু বিদ্রোহ ভাব থাকতো আমার প্রতি, যে আমার লেখার প্রতি। এটাই তো লেখকের সার্থকতা। তখন আমি মনে করতাম যে তাহলে আমি ঠিক জায়গায় বোধহয় আঘাত করতে পেরেছি শব্দ দিয়ে। কি কি ঘাত প্রতিঘাত পেরিয়ে জীবন সম্মুখে এসেছে? যেমন নারায়ণগঞ্জের পতিতালয়ে যখন উচ্ছেদ করতেছিল গভর্নমেন্ট, তখন এটার উপর আমি একটা লেখা লিখছিলাম, সেটাও দৈনিক বাংলার বাণীতেই ছাপা হয়েছিল। তারপর তো এমন, আমার হাজব্যান্ড তো বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন, যারা লেখাটা পড়ছে ওনার সামনে অনেক বাজে মন্তব্য করতেছে, যে এই মহিলা পতিতা সম্বন্ধে এত কিছু জানে কেমনে, এত লিখলু কেমনে, এত বুঝে কেমনে, মানে এইসবটা। তো উনি যেহেতু হাজব্যান্ড ওনার ওয়াইফের সম্বন্ধে বলছে, উনি ওইখানে কিছু বলা, বাসায় এসে খুব রাগারাগি আমার সাথে, এই ধরনের লেখা আর লিখবে না, লিখলে মানুষ এই ধরনের বাজে মন্তব্য করে। আমি কি, এটি তো সার্থকতা, বাজে মন্তব্য করে তারাও তো একটা শ্রেণী, এই পতিতালয় সমাজে টিকে আছে না, এরাও তো মানুষ। আর কেন টিকে আছে, সেটা তো সমাজের এক শ্রেণীর মানুষের স্বার্থের জন্য, বা সমাজকে শৃঙ্খলিত রাখার জন্য। তাহলে তাদের নিয়ে কথা বললে আমি খারাপ হব কেন? তো এইরকম অনেক আছে। আবার ভালো অভিজ্ঞতা অনেক আরও আছে, মজার। যেমন এক বিউটি পার্লারে গেলাম সাভারে, তো বিউটি পার্লারের মালিক মহিলা আসছে, তো যে লুকিং গ্লাসের মধ্যে বোধহয় আমি শুয়ে আছি, তো ইয়ে করতেছে, তো ছবিটা দেখে চিন্না ফেলছে। তো চিন্না ওনাদের কর্মীকে বলে গেছে যে ওনার কাজ সারা হইলে আমার চেম্বারে পাঠাই দেবে, আর না করছে যে আমার কাছ থেকে বিল নিতে। তখন আমি তো আরো অবাক গেলাম যে কি ব্যাপার, মালিক কেন আমার কল করলো, এর থেকে আমার হাজব্যান্ডের সাথে দুজনেই গেলাম। যাওয়ার পরে তো জড়ায় ধরে, আপা আপনার ভালো লাগা উপন্যাসটা পড়েছি বাংলা একাডেমিতে বইমেলাতে কিনে। আমার আবার স্টল থাকতো বাংলা একাডেমিতে, 2টা স্টল থাকতো, একটা অগ্রণী ব্যাং লেখক গোষ্ঠী আর একটা ছিল তরুণ লেখক সংঘ। বই নিয়ে পড়ে উনি এতই হয়েছে, আমার জড়াই ধরে বলে, আপা এই ঘটনাটা মনে হয় আপনি যে লেখছেন পুরাটাই আমার জীবনের। আপনার সাথে তো আজকেই প্রথম দেখা। তা অবশ্য ঠিক, কিন্তু পড়ার পরে আমার মনে হলো ঘটনাটা আমারই, মানে এতই মানে আপনার লেখার সঙ্গে তার জীবন মিলে গিয়েছে। এবার আপা জানতে চাইবো আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু। আল্লাহর কাছে হাজার এবং লক্ষ কোটি শুকরিয়া। আমার 2জন ছেলে মেয়ে, একজন মেয়ে একজন ছেলে। মেয়েটা বড়, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর, আর ছেলেটা মেয়ের 8 বছরের ছোট, সে একটা আইটি ফার্মের হেড। বিয়ে দেওয়া হয়েছে 2জনকে। মেয়ের ঘরের নাতনি ইউনিভার্সিটি গোয়িং, বড়টা, ছোটটা কলেজ। আর ছেলের ঘরটা স্কুল গোয়িং, 5 বছর বয়স। আর আমার হাজব্যান্ড ছিলেন বাংলাদেশ ব্যাংকের জিএম, আমি ছিলাম অগ্রণী ব্যাংকে। এই 2জনের জীবন। ভাইও বাংলাদেশ ব্যাংকের জিএম ছিলেন, আপনিও, মানে 2জনে কলিগ, মানে এক ব্যাংকের চাকরি করা 2জন। লেখালেখিতে সে সমস্যা হয় নাই? এক ব্যাংকে না, আমি অগ্রণী ব্যাংক। হ্যাঁ। তো না, লেখালেখির ক্ষেত্রে হয় না। মানুষ হয়তো মন্তব্য করলে, পাঠক যখন কোনো বিরূপ মন্তব্য করতো তখন হয়তো একটু রাগারাগি করতো, যেসব লিখে কি হবে, চাকরি করো আবার করো, এইসব তানের দরকার আছে, মানুষের এত কথা শুনে। তা উনি উত্তেজিত হয়েছে, আমি আর উত্তেজিত হয় না, আমি ঠান্ডাই থাকতাম। কারণ আমার কথা বলি তো, আমার কাজ তো আমি করব, যাই বলো। একজন নারী হিসাবে আপনি পারিবারিকভাবে কতটুকু পরিবেশ পাচ্ছেন বলে আপনি মনে করেন? না, মোটামুটি আল্লাহর রহমতে আমার পরিবারে আমি সুন্দর ভালো পরিবেশে আছে। আমার শ্বশুর পাই নাই, শাশুড়ি আমাকে মেয়ের মতো না, নাতনির মতো আদর করতেন। এবং আমার বাসুরও আমাকে খুব আদর করতেন, ননাসরা। এবং আপনার দুলাভাই আছে, তো দুলাভাইয়ের সাথে তো ঝগড়াঝাটি হবে, এটা কারো বোধহয় না হয় এমন না। যাই হোক, পরিবেশে কোনো বিঘ্ন ঘটেনি আপনার, এটা বোঝা যাচ্ছে। আপা, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে।
আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও বিনয়ের সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এটিএন নিউজ এবং এটিএন নিউজের কলাকৌশলী আপনাকে সহ। এবং শেষ আমি একটা কথা বলতে চাই নারীদের উদ্দেশ্যে, যে ছোট্ট 4 লাইনে, যে নারী নয় কারো বুক পকেটের আদুলি, যে ইচ্ছে হলে ব্যবহার করবে যত্রতত্র। বাহ বাহ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক হালিমা বেগমের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।